শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লি। তীব্র হচ্ছে আন্দোলন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদীর বক্তব্যের কড়া সমালোচনা রাহুল গান্ধীর। তরুণদের ভবিষ্যৎ নষ্টের হোতা আখ্যা, তুললেন শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি। ইরানের একাধিক স্থানে যুক্তরাষ্ট্রের হামলা, ইরান ইরাক সীমান্তে 2 জনের প্রাণহানি, জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। তিশা বে আব উৎসবে বসতি স্থাপনকারীদের নিয়ে আল-আকসায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী। ফিলিস্তিনিদের প্রবেশে বাধা, পবিত্র মসজিদে ইসরায়েলিদের গান গাওয়া নিয়ে উত্তেজনা। চলমান আন্দোলনের তোপে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নিজের বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এই ঘোষণার মধ্যেই আন্দোলনকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। मेरा मोदी जी से एक सजेशन है, आप देश के स्टूडेंट से माफी मांगिए। মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মোদীর এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি সেই ব্যক্তি যিনি তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন, এজন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। রাহুল গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে লিখেছেন, আপনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। যারা এজন্য দায়ী তাদের সবাইকে রক্ষা করেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি খুবই পরিষ্কার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, যারা তাদের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এর আগে সকালে ফেসবুকে মোদী তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। যুক্তরাষ্ট্রের হামলায় আবারও কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন অঞ্চল। নতুন করে দেশটির একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে টানা 12 দিন ধরে ইরানে হামলা চালানোর খবর পাওয়া গেল। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় 7টার দিকে বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বুশেহরের উপগভর্নরের বরাতে সংস্থাটি জানিয়েছে, একই দিনে এটি ছিল ওই অঞ্চলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে স্থানীয় সময় ভোর 4টার দিকে প্রথম হামলার ঘটনা ঘটে। বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপগভর্নরের বরাতে এই তথ্য জানিয়েছে। এরও আগে ইরাক ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় অন্তত 2 জন নিহত হন। হামলায় আরও 11 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সীমান্ত ক্রসিংয়ের কর্মকর্তারা। তবে হামলার পরও সীমান্ত খোলা রাখা হয়েছে, কারণ সেখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে সমঝোতা স্মারকে সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক এসব হামলার পর সেই সমঝোতা কার্যত ভেঙে গেছে। একদিকে টানা 12 দিন ধরে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে পাল্টা জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্থাপনা ও অবকাঠামোতে লক্ষ্যবস্তু করেছে তেহরান। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। মার্কিন হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মধ্যেই নতুন করে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির ভূখণ্ড কিংবা জাতীয় অবকাঠামোর ওপর যে কোনো হামলার জবাবে কঠিন ও নির্ণায়ক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, ইরানের জাতীয় অবকাঠামো সহ দেশের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর ও সুনির্দিষ্ট জবাব দিতে তেহরান বাধ্য থাকবে। শুধু হামলাকারী নয়, ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় যে কোনোভাবে সহযোগিতা করা পক্ষগুলোকেও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। আরাগচির ভাষ্য, হামলায় সরাসরি অংশ নেওয়া কিংবা যে কোনো ধরনের সহায়তা প্রদানকারী পক্ষগুলোকে সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরান। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো ধরনের হামলা চালায়, তাহলে জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা হামলার মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। মার্কিন ইরান পাল্টাপাল্টি এই হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। নিরাপত্তার কারণ দেখিয়ে আবারও 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে এমন ঘোষণা দেয় সংস্থাটি। এতে হাজার হাজার অফিসগামী চাকরিজীবী এবং শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। দিল্লির যন্তর মন্তরে গত 2 মাস ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের এ আন্দোলন গত কয়েকদিন ধরে বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যন্তর মন্তরে ভিড় আরও বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এক্সে এক পোস্টে দিল্লি মেট্রো কর্পোরেশন বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাক হাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন বন্ধ থাকবে। গতকাল ঠিক এই স্টেশনগুলোই বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় 8 ঘন্টা পর মেট্রো খুলে দিয়ে আবারও আজ সকালে স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, স্টেশন বন্ধের পর সাধারণ মানুষ অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন। চাকরিজীবীদের দেখা গেছে লম্বা লাইন ধরে বাসে উঠছেন, অনেকে ট্যাক্সি ক্যাব ভাড়া করে গন্তব্যে যাচ্ছেন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। শিক্ষা ব্যবস্থা সংস্কার ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। জেনজি বা ককরোচ আন্দোলনের ডাকে বৃহস্পতিবার হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের হাতে ছিল "আমরা সন্ত্রাসী নই, আমরা শুধু জবাবদিহি চাই" এবং "শিক্ষা বাঁচান, দেশ বাঁচান" লেখা প্ল্যাকার্ড। অনেকেই সেখানে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, ভারতের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার ও প্রশ্নফাঁস সহ বারবার পরীক্ষায় অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। আদালতের এক মন্তব্যকে প্রতিরোধের প্রতীক হিসেবে গ্রহণ করে শুরু হওয়া ককরোচ আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশব্যাপী যুব আন্দোলনে রূপ নিয়েছে। প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে এই আন্দোলনে প্রতিদিনই বাড়ছে জনসমর্থন। মঙ্গলবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। দলটির অভিযোগ, বর্তমান সরকার দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে।
এর আগে সোমবার সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। দিল্লির ককরোচ আন্দোলনের উত্তাপে যেন দিশেহারা নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠেছে, দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আর বাংলাদেশের 24-এর ছাত্র আন্দোলনের মধ্যে সত্যি কোনো মিল আছে? বাংলাদেশ নেপাল পথ দেখিয়েছে বিশ্বকে, তবে কি এবার সে পথে হাঁটছে দিল্লির ককরোচ আন্দোলন? এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভারতীয় কি তেমন কিছু ঘটতে চলেছে? শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি থেকে সরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেবে এই আন্দোলন? প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে মোদীর কঠোর শাস্তির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা। কোনোভাবেই থামানো যাচ্ছে না আন্দোলনের গতিপথ। আন্দোলন আরও ধীরে ধীরে তীব্র হচ্ছে। সেলিব্রিটিরাও যোগ দিচ্ছেন ছাত্রদের আন্দোলনে, বিরোধী জোটও নামছেন রাজপথে। তবে আন্দোলনকারীদের ক্ষোভ, বাংলাদেশের যেমন ছাত্রদের রাজাকার বা পাকিস্তানি বলে ট্যাগ দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভারতীয় টেরোরিস্ট, চীনপন্থী বা পাকিস্তানি বলেও ট্যাগ দেওয়া হচ্ছে। আর এতে যেন আগুনে ঘি ঢালল মোদী সরকার। দিন যতই গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা বাড়ছে, ছড়িয়ে পড়ছে ভারতের প্রতিটি অঙ্গরাজ্যেও। এদিকে আন্দোলনের তীব্রতা কমাতে দিল্লিতে 16টি মেট্রো স্টেশন বন্ধ করেছে কর্তৃপক্ষ। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ভিড় আরও বাড়তে পারে এমন আশঙ্কায় মেট্রো স্টেশন বন্ধ করে দেয় মোদী সরকার। বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখে মোদী সরকার। সবুজ আলম, ইত্তেফাক। আন্দোলনে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। চলমান বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। শিক্ষা ব্যবস্থা, তরুণদের ভবিষ্যৎ এবং সরকারের ভূমিকা নিয়ে দুই শীর্ষ নেতার বিপরীত অবস্থান নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানালো কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছে বর্তমান সরকার। তার দাবি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের রক্ষা করা হয়েছে। রাহুল গান্ধী বলেন, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যার ফলে লাখো শিক্ষার্থী আজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিনি শিক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, শুধু ঘটনার তদন্ত নয়, পুরো পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থায় সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতাদের দাবি, সরকার কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা বে'আভ উপলক্ষে বৃহস্পতিবার 2300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং কট্টর ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। মূলত তার নেতৃত্বেই এই অনুপ্রবেশ ঘটে। জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, সূর্যাস্ত পর্যন্ত প্রবেশকারীদের সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জন্য প্রবেশপথগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বিপুল সংখ্যক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকজন মুসল্লির ওপর হামলা চালানো হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেটলাররা আল আকসা প্রাঙ্গণের ভেতরে তালমুদ ভিত্তিক ধর্মীয় আচার পালন করেছেন। তারা সেখানে সিজদা দিয়েছেন, গান গেয়েছেন এবং প্রার্থনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাতে জানা গেছে, তিশা বে আভ উপলক্ষে আল আকসা সফরকারী ইহুদিরা নিজেদের মালিকের মতো মনে করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি সেখানে যা ঘটছে তাকে অসাধারণ অগ্রগতি বলেও অভিহিত করেছেন। জেরুজালেম গভর্নরেট বেন গাভিরের এই প্রবেশকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে এটি এমন কর্মকাণ্ডের প্রতি ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনের প্রতিফলন। কর্মকর্তাদের মতে আল আকসার স্থানে ইহুদি মন্দির পুনর্নির্মাণের আহ্বান এখন ইসরায়েলি সরকার এবং পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমর্থন পাচ্ছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। নির্বাচনে জয়ী হলে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ PMLN প্রধান নওয়াজ শরীফ। তার মতে এতে তিনি অঞ্চলটির উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকি করতে পারবেন। সম্প্রতি কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে এক নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরের গুরুত্ব আমার কাছে পাঞ্জাবের মতো। এটি আমার দ্বিতীয় বাড়ি। আমার পূর্বপুরুষরা কাশ্মীর থেকে এসেছিলেন। তিনি আরও বলেন, আমার দল যদি নির্বাচনে জয়ী হয় তাহলে আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অনুরোধ করব আমাকে কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে, যাতে আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের উন্নয়ন তদারকি করতে পারি। আগামী 27 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে পাকিস্তানের অংশে থাকা কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে PMLN এর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি, যদিও কেন্দ্রীয় সরকারের দুই দলই জোটসঙ্গী। এদিকে নির্বাচনকে ঘিরে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি, বিদ্যুতের উচ্চ বিল এবং সরকারি সুবিধাভোগীদের বিশেষ সুযোগ সুবিধার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আন্দোলন দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থানের কারণে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ভারত বরাবরই দাবি করে আসছে, জম্মু কাশ্মীর ও লাদাখের পুরো অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান ওই অঞ্চলের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। তাই POK ও গিলগিট বালতিস্তানে অনুষ্ঠিত নির্বাচন কিংবা সেখানে গঠিত আইনসভাকে ভারত স্বীকৃতি দেয় না। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।